সবুজ, যেমনটি আমরা দর্শকদের জানাচ্ছিলাম, রাজসাক্ষীকে তো ইতিমধ্যে সেখানে হাজির করা হয়েছে। সবাই আসলে মুখে আছে এই রায়ের দিকে। রায় ঘোষণা কখন নাগাদ শুরু হতে পারে আমাদেরকে জানাবেন। বৃষ্টি 11টার দিকে আদালত বসার কথা। এর মধ্যেই বিচারকরা এজলাসে ঢুকেছেন, প্রসিকিউশনের যে টিম তারাও এজলাসে ঢুকেছেন এবং এর পাশাপাশি যারা বিচার প্রার্থী, যারা এই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন, সেই সাক্ষীরাও আসলে আদালতে এসেছেন এবং তারাও এর মধ্যেই এজলাসে ঢুকেছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে এই যে কাঙ্ক্ষিত রায়, যে বহুল প্রত্যাশিত রায়, যেটির জন্য সারা দেশবাসী আসলে অপেক্ষা করছে এবং বিগত কয়েকদিন ধরেই এই রায়কে কেন্দ্র করে এই ট্রাইব্যুনালের দিকে সবাই দৃষ্টি রাখছে, সেটির অপেক্ষায়, সেই অপেক্ষার পালা হয়তো কিছুক্ষণের মধ্যে শেষ হবে। হয়তো আদালত 11টার কিছুক্ষণের মধ্যে যদি শুরু হয়ে যায়, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই রায়টি, যেহেতু আমরা যতটুকু জানতে পেরেছি সংক্ষিপ্ত রায় দেয়া হতে পারে, সেই হিসাবে বলা যায় যে খুব অল্প সময়ের মধ্যেই রায়টি আদালত রায় দিবেন এবং সেই অপেক্ষায় আসলে আমরা সবাই অপেক্ষা করছি। এখানে স্বজন যারা রয়েছেন, নিহতদের স্বজন, যারা জুলাই যোদ্ধা, তারা আহত যোদ্ধা, তারাও এসেছেন আমাদের সঙ্গে। আসলে এই আদালত প্রাঙ্গণে উপস্থিত রয়েছেন, ট্রাইব্যুনালে উপস্থিত আছেন আমাদের সহকর্মী, আমাদের হোম অ্যাফেয়ার্স এডিটর আব্দুল্লাহ তুহিন। তার কাছে মূলত জানতে চাই যে এই যে ট্রাইব্যুনাল আইন, সেই ট্রাইব্যুনাল আইনে এই যে মামলাটি, এই মামলার আজকে রায় প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করা হয়েছে। আপনি কি মনে করেন যে এই আইনে আসলে কতটুকু শাস্তি হতে পারে? যে আইন আছে এটি আসলে প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। বেশ কয়েকটি অভিযোগেই বলা যায়। আপনি জানেন যে এখানে 5টি অভিযোগ আনা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, এই মামলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলা হচ্ছে যে দেশের প্রথম কোনো প্রধানমন্ত্রী এই ট্রাইব্যুনালে বিচার হচ্ছে এবং তার শুধু বিচারের ধরনটা যদি আপনি চিন্তা করেন যে মানবতা বিরোধী অপরাধ, মানে কতটা নৃশংসতা, অভিযোগটা কত নৃশংস হলে সেটা মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে চলে আসে। সেখানে প্রথম যদি আপনি সেই 16 জুলাই সেই আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে যে উস্কানি দিয়ে যে অভিযোগটা শুরু হয়েছিল, তারপরে আন্দোলন আপনার গতি পেয়েছে, আন্দোলন বিক্ষুব্ধ হয়েছে, তারপরে লেথাল উইপেন ব্যবহারের যে অনুমতি দেওয়া হয়েছে, হেলিকপ্টার থেকে হামলার যে অনুমতি দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, এগুলোর পাশাপাশি বাকি যে অভিযোগ যদি আপনি দেখেন যে আশুলিয়ায় 6 আন্দোলনকারী 6 জনকে পুড়িয়ে হত্যা, সে পুড়িয়ে শুধু নয়, তাদেরকে গুলি করে হত্যার পর তাদেরকে ভ্যানের উপরে, আপনার মনে আছে কিনা সে দৃশ্য, দেশবাসী দেখছে যে ভ্যানের উপরে যেমন কোরবানির সময় চামড়া যখন 2 জন ধরে গরুর চামড়া উপরে ফেলে দেয়, ঠিক সেরকম সেখানেও ভয়াবহ ঘটনা আছে যে যখন আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছিল তখন একজন সেখানে জীবিত ছিল, সে জীবিত মানুষকেও পুড়িয়ে দেওয়া হয়েছে। সেটার ভিডিও ফুটেজ, এভিডেন্স সহ এখানে প্রমাণ করা হয়েছে। এছাড়া আশুলিয়ার পাশাপাশি আবু সাইদকে যে গুলি করে হত্যা, সেটি সারা দেশবাসী আসলে দেখেছে গণমাধ্যমের। আবু সাইদের হত্যা তো সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। তারপরে আপনার চাংখারপুলে যে 6 জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনার হাতে ক্ষমতা আছে, আপনার হাতে সবকিছু আছে, কিন্তু যারা নিরস্ত্র, যারা প্রতিবাদ করছিল, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তাদের প্রতি আপনি লেথাল উইপেন ব্যবহার করার নির্দেশ দিয়ে সরাসরি পাখির মতো গুলি করে মেরেছেন। এই নজির স্থাপন করা হচ্ছে যে এরকম ক্ষমতার অপব্যবহার করলে কেউ আইনের ঊর্ধ্ব নয়। ক্ষমতা আপনি আছে, কিন্তু নন লেথাল উইপেন ইউজ করছেন আপনি নিরস্ত্র জনতার উপরে, নিরস্ত্র আন্দোলনকারীদের উপরে। এর শাস্তি কি হতে পারে? আজকে এটার একটা নজির স্থাপন করা হলো যে ভবিষ্যতে যারা এরকম রাষ্ট্রের দায়িত্বে থাকবেন, প্রধানমন্ত্রী হবেন, তারা যদি এইরকম ক্ষমতা এক্সিকিউট করতে চান, তাহলে তাদের পরিণতি কি হতে পারে সেটার একটা লেসন কিন্তু এই আজকের এই রায়ের মাধ্যমে হতে যাচ্ছে বলে আমরা মনে করছি। এমনকি যারা শহীদ পরিবার, যারা ভুক্তভোগী, হাজার হাজার ভুক্তভোগী, আজকে আমরা দেখেছি একজন চোখ নেই, আরেক চোখ দিয়ে আজকে সে রায়টা দেখতে এসছে। একজন মা আসছে, তার শহীদ আহনাফের মা, কারো বাবা আসছে, তারাও সেই নৃশংসতার বিচার চাচ্ছেন যেন ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো রাষ্ট্রশক্তি বা আর কোনো রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে কেউ যেন এরকম দানবে পরিণত না হয়, সেটার জন্য আজকের এই রায় একটা
ইতিহাস হয়ে থাকবে, ঐতিহাসিক রায় বলে আমি মনে করছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই মামলাটির যিনি অন্যতম আসামি ছিলেন ওই সময় জুলাই আগস্টে যিনি আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি তৎকালীন আইজিপি ছিলেন, তিনি পরবর্তীতে এই মামলাটির রাজসাক্ষী হয়েছেন এবং তিনি ঘটনার স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। এই ক্ষেত্রে আসলে তার সাজার বিষয়টি আসলে কি আসতে পারে, এবং এটিও একটি এই মামলাটির বেশ গুরুত্বপূর্ণ ঘটনা। যিনি এই মামলার গুরুত্বপূর্ণ ওই সময়ে জুলাই গণহত্যায় যিনি নির্দেশ দিয়েছিলেন, মূল নির্দেশ সাবেক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে এসেছিলেন, যেটি বাস্তবায়ন করেছিলেন সেটি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে। সেই জায়গাতে আসলে এই বিচার প্রক্রিয়াটা কোন দিকে যাচ্ছে, তার রায় যেহেতু তিনি রাজসাক্ষী হয়েছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাক্ষী হিসেবে এখানে আবির্ভূত হয়েছেন। আপনি জানেন যে এই মামলার ওই অভিযোগগুলো প্রমাণের জন্য প্রায় 10,000 পৃষ্ঠা ডকুমেন্টস, বিভিন্ন আলামত, ভিডিও ক্লিপস, অনেক কিছু এখানে আদালতে উপস্থাপন করা হয়েছে। সেগুলোতে ডিফেন্স লয়াররা কিন্তু বলেছেন যে এগুলো বানানো, তৈরি করা অথবা রাষ্ট্রীয় সংস্থা সিআইডি তাদের মাধ্যমে এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে তার প্রশ্ন উঠেছে। কিন্তু আপনি জানেন যে যারা এই মামলার যারা সাক্ষ্য প্রমাণ জোগাড় করেন, তারা বিভিন্ন দিক থেকে তারা সাক্ষ্য প্রমাণ নিয়ে আসেন। সেই দালিলিক প্রমাণের পাশাপাশি রাজসাক্ষী এটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ, যে তার যে সাক্ষী মুখের জবান, এটা কিন্তু কোনো এআই দিয়েও পরিবর্তন করা সম্ভব না, অথবা কোনো সিআইডির অভিযোগ বলে যে এটা অভিযোগ বলে এটা সম্ভব না। রাষ্ট্রপক্ষ সব দিক থেকে যুক্তি প্রমাণের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ আলামত হিসেবে, গুরুত্বপূর্ণ জবানবন্দি হিসেবেই করেছে। কিন্তু তার যে বিষয়টা, এটা একটা খুবই অন্য দুইজন আসামির যেই শাস্তি হওয়া উচিত তারও সেই শাস্তি হওয়া উচিত বলে মনে করেন। কিন্তু সে যেহেতু তার নিজেকে তার আত্মপক্ষ সমন করে সে দোষ স্বীকার করেছে, তার অপরাধ স্বীকার করে আদালতের কাছে শুধু ক্ষমাই চাননি, তাকে কারা নির্দেশ দিয়েছে, কিভাবে নির্দেশ দিয়েছে সেটা গুরুত্বপূর্ণ। আদালত বিচার প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগিতা বলা হয় বা আলামত বলা হয়, এটা করেছেন। সেক্ষেত্রে তার বিচারের কি হবে, রাষ্ট্রপক্ষ কিন্তু তার বিচারের বিষয়টি ট্রাইব্যুনালের উপর ছেড়ে দিয়েছেন। বাকি দুইজনের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন, মৃত্যুদণ্ড, কিন্তু ওনার ব্যাপারে ট্রাইব্যুনালের উপর ছেড়ে দিয়েছেন যে তিনি হয়তো তাকে শাস্তি দিতেও পারেন, তার বেকসুর খালাসও হয়ে যেতে পারে। সেটাও একটি এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নজির হবে, যেটা একটা উদাহরণ। আমরা শুনছিলাম দৃষ্টি, এই মামলাটির আসলে যেটি আমাদের সহকর্মী তুহিন বলছিলেন যে রাজসাক্ষী সহ অন্যান্য যেই দালিলিক প্রমাণ এখানে হাজির করা হয়েছে, প্রায় 10,000 পৃষ্ঠার দালিলিক প্রমাণ, প্রায় 1000-এরও বেশি ওই সময় অর্থাৎ জুলাই হত্যাকাণ্ডের সময়, জুলাই আগস্টের যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার সময় প্রায় 1000-এরও বেশি ভিডিও ফুটেজ আদালতের সামনে যখন এই বিচারিক প্রক্রিয়া চলে তখন আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন অডিও কল, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী যিনি এই মামলার প্রধান আসামি, তার বিভিন্ন অডিও কল বিভিন্ন জনের সঙ্গে যখন কথা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাসুদ কামাল, জাসদের তাদের জোট সঙ্গী, আওয়ামী লীগের জোট সঙ্গী জাসদের প্রধান হাসানুল হক ইনু সহ ফজলে নূর তাপস, তাদের সঙ্গে যে অডিও কথোপকথন সেগুলো ফরেন্সিক করা হয়েছে এবং সেগুলো আসলে এই মামলা প্রমাণের ক্ষেত্রে অনেক সহায়ক হবে। এবং বারবার বলা হচ্ছে প্রসিকিউশনের পক্ষ থেকে এই মামলার স্বচ্ছতার যে প্রক্রিয়া, যত ধরনের প্রক্রিয়া আছে সব ধরনের প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে এবং তারা সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এবং সেই রায়ের জন্য, অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষিত যে রায়, সেই রায়ের জন্য আসলে সবাই অপেক্ষা করছে, আমরাও অপেক্ষা করছি। হয়তো খুব অল্প সময়ের মধ্যে এই রায়টি দেয়া হবে। নিশ্চয়ই তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। বেশ কিছু তথ্য আমরা আপনার মাধ্যমে জানলাম, সহকর্মী আব্দুল্লাহ তুহিনও জানাচ্ছিল। ধন্যবাদ জানাচ্ছি দুজনকে।